Arguanto. Waalaikumsalam. Kalau sini. The sound test. Hello, hello. Hello, hello. Hello, hello, hello. 1, 2, 3, microphone testing. Hello, hello, hello. 1, 2, 3, microphone testing. আগে সংস্কার করে নির্বাচন, এরপরে বাংলাদেশকে একটি স্টেবল পজিশনে রেখে এরপরে উনি স্থিতিশীল অবস্থা বাংলাদেশকে রেখে আগে সব সেক্টরে সংস্কার হওয়া দরকার। Hello, hello, hello. 1, 2, 3, microphone testing. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাইলাম। আমি সারওয়ার আছি আপনাদের লগে লন্ডন আলতাবালি পার্ক থেকে। দর্শক, আপনারা জানেন যে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশ থেকে ইংল্যান্ড আইসন, যুক্তরাজ্য আইসন এবং এই সফরে কেন্দ্র করিয়া এই মুহূর্তে আলতাবালি পার্কও বিশাল জনসভার আয়োজন করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থনে। আমরা এখানকার যারা উপস্থিত আসুন তারা লগে আলোচনা করব। আপনারা কে কোন জায়গা থেকে আমরা লগে লাইভ সংযুক্ত হয়েছেন একটু আমরা জানাইবা ইনশাআল্লাহ। আমাদের লাইভের সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা এটা একটু জানাইবা। দর্শক, আপনারা জানেন যে আজকে সকাল 7:05 ডক্টর মোহাম্মদ ইউনূস এমিরেটস এয়ারলাইন্সের একটা ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর আয়া পৌঁছেছেন। তারপর পরও পার্কলেন একটা যে হোটেল ডরচেস্টার হোটেল সেখানে তার অবস্থান করা এবং সেখানে আজকে সকালে আমরা লাইভের মাধ্যমে কভার করছি যে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সমর্থনে বিভিন্ন গণ্যমান্য এবং বিভিন্ন সংগঠনগুলো একটা বিশেষ স্বাগতম ওয়েলকামের ব্যবস্থা করে। তার পাশাপাশি আমরা দেখছি যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বেশ কিছু নেতা কর্মীরা সেখানে আজকে সমাগত হয়েছিল। সবকিছু মিলাইয়া মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে চমৎকার সুন্দরভাবে সকালবেলার যে ওয়েলকাম পর্ব সেটা সমাপ্ত হয়েছে। এই মুহূর্তে আলতাবালি পার্কে সাধারণ মানুষ অনেকেই এখানে আইসন। আমার লগে মুফতি আব্দুল মুন্তাকিব সাহেব রয়ে গেছেন গিয়া, আমরা তার লগে এই মুহূর্তে আলোচনা করবো। তার আগে আমি একটু জানাই রাখি যে আজকের আমাদের এখানে আওয়ার উদ্দেশ্য হইল কি, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তাই এই মুহূর্তে ব্রিটেন আসুন এবং আগামী কালকে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে গিয়া তাই অ্যাওয়ার্ড গ্রহণ করবে। এই সম্বন্ধে আমরা পরে মাতিমো। প্রথমেই আমার লগে আসুন এই মুহূর্তে মুফতি আব্দুল মুন্তাকিব সাহেব, ব্রিটেনের অন্যতম জ্ঞানী এবং অন্যতম একজন মানি ব্যক্তিত্ব। আমরা তার থেকে আজকের অনুভূতি জানতাম। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ। মুফতি সাহেব, আজকে প্রধান উপদেষ্টা এখানে আইসুন, যদিও একটু অপ্রত্যাশিতভাবে এটা কইতে হয় যে সকালবেলা আমরা সেখানে আসলাম এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তাদের সেই চিরাচরিত নিয়ম অনুপাতে সেখানেও কিন্তু তারা আজকে ডেমনস্ট্রেশন করছে। একটা মানে অপ্রীতিকর অবস্থারও সৃষ্টি হয়েছে।
যাই হোক, সবকিছুর পরে এখন আলতাফ আলী পার্কে এত মানুষের সমাগম এবং সবকিছু দেখে মনে হয় যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে সম্বর্ধনা দেয়। আপনার অনুভূতিটা কিটা যে আজকে তার যে এখানে আগমন, এটা বাংলাদেশের রাজনীতিতে এবং বর্তমান পরিস্থিতিতে কোন প্রভাব ফেলাইতে পারেনি? জাযাকুমুল্লাহু তাআলা খায়রান। আসলে রিয়ালিটি হলো লন্ডনের আলতাফ আলী পার্কে এই বিশাল উদ্যানে আমরা এই মুহূর্তে বিদ্যমান রয়েছি। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, দর্শক শ্রোতা যারা রয়েছেন, যে হাজার হাজার মানুষ রাস্তায় রয়েছে, রাজপথে নেমে এসেছে। সবাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে হৃদয়ের গভীরে থেকে, অন্তরের গোপনতম প্রকোষ্ঠ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছে। সবাই তার শুভাগমনকে স্বাগত জানাচ্ছে। মানুষ আর মানুষ সবাই কিন্তু আসছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে যারা পেশি শক্তি এবং যারা ইসলামের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, যারা অসংখ্য অগণিত জনগণের বিরুদ্ধে যারা রক্ত ঝরিয়েছে, যারা বিভিন্নভাবে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিল, যারা জগদ্দল পাথরের ন্যায় ক্ষমতার মসনদে বসেছিল, যারা দেশ এবং জাতির বিরুদ্ধে অসংখ্য অগণিত সিদ্ধান্ত দিয়েছে, তাদের বিরুদ্ধে তারা সকল জনগণকে আরো বেশি ঐক্যবদ্ধ করে তুলেছে। আজকের তাদের এই অপ্রীতিকর ঘটনা, তাদের এই গন্ডগোল, তাদের এই হট্টগোল, তাদের এই হুলস্থুল এবং তাদের এই অপতৎপরতা এবং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে তাদের এই মাথা ছাড়া দিয়ে ওঠার অপপ্রয়াস এবং নেক্ষারজনক বিভিন্ন কাজ জাতিকে আরো বেশি ঐক্যবদ্ধ করে তুলছে। পুরো জাতি এখন আরো বেশি ঐক্যবদ্ধ হয়ে উঠেছে। পুরো জাতি এখন দেশে বিদেশে সর্বত্র আবার আরেকটা গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে যাচ্ছে। তারা দেশ থেকে বিতাড়িত হয়েছিল, এখন মনে হয় তারা তাদের অপকর্মের কারণে এবং তাদের বিভিন্ন ধরনের ন্যাক্কারজনক কর্মকাণ্ডের কারণে এবং দেশবিরোধী অপতৎপরতার কারণে এবং ডক্টর ইউনূসকে যেভাবে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হচ্ছে, এই সম্মাননা দ্বারা বাস্তবিক করতে পুরো দেশ এবং জাতির মাথা উঁচু হচ্ছিল। এমত অবস্থায় দেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অবস্থান নিয়ে, বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে, সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা বিদেশেও তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে এবং সর্বত্র তাদেরকে প্রতিহত করা হবে। তাদের উপর লানত বর্ষণ করা হচ্ছে, অভিশাপ দেওয়া হচ্ছে যে তারা আগে ক্ষমতাকালীন সময়েও দেশে তারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আইন এবং সংবিধানের বিরুদ্ধে কারচুপির মাধ্যমে ক্ষমতার মসনদে বসে থাকার তারা অপপ্রয়াস চালিয়েছিল। এখন তারা বিদেশেও এই ধরনের ঘৃণ্য হট্টগোল, হুলস্থুল এবং বিভিন্ন ধরনের অসাংবিধানিক কাজ এবং দেশ বিরোধী কার্যক্রমে লিপ্ত হওয়ার কারণে তারা এখন বিদেশেও প্রতিহত হবে। এবং আজকে লন্ডনের ঐতিহাসিক আলতাফ আলী পার্কে এই মুহূর্তে হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এই কথাটি সাক্ষ্য বহন করছে যে দেশের মানুষ বিপ্লব চায়, দেশের মানুষ সংস্কার চায়, দেশের মানুষ এখনো সুশাসন চায়, দেশের মানুষ আবারও আগের সন্ত্রাসী শক্তির উত্থান তারা কখনো কামনা করে না। আমরা এই আবেগ এবং অনুভূতি নিয়ে আমরা বলতে চাই যে মানুষ এখন সংশোধনের দিকে অগ্রসর হতে চায়, দেশের সংস্কারের দিকে অগ্রসর হতে চায়, শাসন ব্যবস্থার পরিবর্তনের দিকে অগ্রসর হতে চায়। এ যাবৎ ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে সুন্দরভাবে বাংলাদেশের সম্মান এবং মর্যাদা বিশ্ব দরবারে উঁচু করে চলেছেন, এটার প্রতি মানুষ সাধুবাদ জানাতে চায়। এখনো পর্যন্ত সাধারণ জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পক্ষে রয়েছেন। এর মূল কারণ হলো তিনি এ পর্যন্ত দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। তিনি ব্রিটিশ সরকার এবং রাজার পক্ষ থেকে যে সম্মাননা পাচ্ছেন, এই সম্মাননাকে দেশের জনগণ, দেশের ভাবমূর্তি এর দ্বারা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। দেশের জনগণ এটাকে দেশের উন্নয়ন এবং দেশের সম্মান হিসাবে দেখছেন। সুতরাং এই সম্মান অর্জনের গুরুত্বপূর্ণ সময়ে যখন বিশ্বের দরবারে ইতিবাচক নিয়মে বাংলাদেশের সম্মানকে আরো বৃদ্ধি করা প্রয়োজন ছিল, এমত অবস্থায় দেশ বিরোধী অপতৎপরতায় লিপ্ত হয়ে তারা আরো বেশি অভিশপ্ত হচ্ছেন, আরো বেশি তারা ধিক্কৃত হচ্ছেন। তাদের উপর মানুষের অন্তরে তাদের বিরুদ্ধে যে আবেগ রয়েছে, সেই আবেগ আরো বেড়ে চলছে। আমি মনে করি তারা তওবা করে এবং সঠিক পথে যদি আবার আসেন এবং দেশে সুশাসনের
জন্য যদি তাদের চেষ্টাকে তারা অব্যাহত রাখেন, তাহলে আমরা মনে করি আল্লাহর কাছেও তারা ক্ষমা পেতে পারবেন এবং জনগণও তাদেরকে ক্ষমা করতে পারে। মুফতি সাহেব, থ্যাংক ইউ, আপনারা সুন্দর করে কইছেন। আপনাকে জানতাম স্যার, ডক্টর মোহাম্মদ ইউনূস তাই তো লন্ডন আইবার আগে কয়েকদিন আগে তাই একটা ঘোষণা করছেন যে নির্বাচন সম্পর্কে। আপনি কিতা মনে করেন যে তাই যে মনে করেন তাই আরো থাকা দরকার বাংলাদেশের লাগি, না এখনো যে নির্বাচনের ঘোষণা তাই করছে যে টাইমের ভিত্তি দিতা, এই টাইমের ভিত্তি দিলে ইতা, আপনি কিতা মনে করেন? দেখেন, আমাদের দেশে যেভাবে নির্বাচনের প্রয়োজন, একইভাবে সংস্কারের প্রয়োজন তার চেয়েও বেশি। আমার ব্যক্তিগত মতামত হলো, দেশ এবং জাতির স্বার্থে, দেশের ভবিষ্যৎ উন্নয়নের স্বার্থে সুশাসন স্থায়ীভাবে নিশ্চিত হওয়ার জন্য যদি প্রয়োজন হয় সংস্কারের জন্য আরো বেশি সময়ের, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আরো বেশি সময় দেওয়া প্রয়োজন। কারণ দেশের স্বার্থ এর মধ্যে নিহিত রয়েছে, জাতির স্বার্থ এর মধ্যে নিহিত রয়েছে, এবং যদি পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় এবং বিভিন্ন বিভাগকে পেশি শক্তি থেকে যদি মুক্ত না করা হয়, তাহলে ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার। এজন্য প্রয়োজনে ওনাকে আরো বেশি সময় দেওয়া প্রয়োজন, এবং আমার বিশ্বাস বাংলার কোটি কোটি জনতা ডক্টর মোহাম্মদ ইউনূসের রূপে সংস্কার দেখতে চায়, পরিবর্তন দেখতে চায়, দেশের শাসন ব্যবস্থার মধ্যে একটা স্বচ্ছতা তিনি যাতে এনে দিতে পারেন এই অপেক্ষায় রয়েছে। শুধু চেহারার পরিবর্তন এত তাড়াতাড়ি মানুষ কামনা করে না, মানুষ অবস্থার পরিবর্তন চায়, সুশাসন দেখতে চায়, সিস্টেম যাতে ভালো হয় এবং সিস্টেম থেকে অপবিত্রতা যাতে দূর হয়, সেই আবেগ মানুষের অন্তরে এখনো রয়েছে। সুতরাং জনগণের আবেগের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলবো, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাফল্যগুলোকে নিজেদের সাফল্য মনে করা এবং দেশ এবং জাতির পক্ষে অবস্থান নেওয়া। আমি মনে করি পূর্ববর্তী জালিম শাসকদের অধীনে যারা ছিলেন, সমর্থক যারা ছিলেন, তারাও যদি অন্তত এই মুহূর্তে তারা দেশ এবং জাতির অবস্থানে চলে আসেন, দেশ এবং জাতির পক্ষে, জনগণের পক্ষে যদি চলে আসেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা তাদেরও মুক্তি এর মধ্যেই নিহিত রয়েছে। আচ্ছা মুফতি সাহেব, লাস্ট আমি ফাইনাল কোয়েশ্চেন যেটা করতাম স্যার, মুফতি সাহেব, ডক্টর ইউনূস তাই তো কোনো এখন দলের প্রধান নয়, তাই আগে আমরা বাংলাদেশের সম্পদ, বাঙালি জাতির সম্পদ, যে মানুষটা গোটা বিশ্বের মধ্যে বাঙালি হলে সম্মান আইনা দিচ্ছেন, নোবেল প্রাইজ পাইয়া, প্লাস এখন কোথায় আইসেন ইউকে রাজার দাওয়াতে, এটা কিন্তু আমরা বাঙালির গর্ব। এই সময়টা দেখা গেছে কোনো এক দল কিংবা কোনো এক গোষ্ঠী মানুষ তারা থান বিরোধিতা কররা এবং অনেক স্লোগান হল দেরা কিংবা থানরে অনেক মানে করার লাগি অপদস্থ কররা। আপনি কিতা মনে করেন এই গোষ্ঠী কিংবা এই দলরে আপনি কিতা মানে কিতা কইবা আপনার পক্ষ থেকে? এরা আসলে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জাতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশের সকল জনগোষ্ঠী, আপামর জনসাধারণ যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পক্ষে, সংস্কারের পক্ষে, ওনার অর্জিত সম্মানকে তারা দেশের সম্মান মনে করছে, বাংলাদেশের ভাবমূর্তি এই সম্মাননার মাধ্যমে বিশ্বের দরবারে আরো উঁচু হচ্ছে, এই কথাটা সকলের ফিলিং। অন্তত এই ফিলিং এর বিরুদ্ধে চলে যাওয়া হলো জনগণের বিরুদ্ধে চলে যাওয়া, দেশ এবং জাতির বিরুদ্ধে চলে যাওয়া। তো আমি মনে করি এটা তারা নিজেরাই তাদের পায়ের মধ্যে কুঠারাঘাত করছে, নিজেরাই তাদের অস্তিত্বকে আরো ধ্বংস করে দিচ্ছে, তারা আরো বেশি জনগণের কাছে অভিশপ্ত হচ্ছে, আরো বেশি জনগণের বদদুআ এবং বিরোধিতার সম্মুখীন তাদেরকে আরো বেশি হতে হবে। আগে তারা দেশের ভেতরে তারা জনগণের বিরুদ্ধে ছিল এবং দেশের জনগণ তাদেরকে উপেক্ষা করেছে, নিক্ষেপ করে দিয়েছে, আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে। এখন তারা বিদেশের মাটিতেও তারা আস্থা করে নিক্ষিপ্ত হবে। হাজার হাজার জনগণ রাস্তায় নেমে এসেছেন। আলতাফ আলী পার্কের আশপাশে লন্ডনে হাজার হাজার মানুষের এই জনস্রোত এই কথারই সাক্ষ্য বহন করে যে যারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনকে স্বাগত জানাতে পারছে না এবং যারা তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করছে, যারা সংস্কারের বিরুদ্ধে কথা বলছে, যারা জনগণের বিরুদ্ধে, স্রোতের বিরুদ্ধে চলে গিয়ে তারা একটা ব্যতিক্রম অবস্থান তারা নিচ্ছে, আবারও তারা জালিম পূর্ববর্তী স্বৈর শাসককে ফিরিয়ে আনার অপচেষ্টা করছে। যতই তারা এই কাজটা করবে ততই তারা ধিক্কৃত হবে, নিকৃষ্ট হবে, ততই তারা জনগণ থেকে তারা আরো বিচ্ছিন্ন হবে। ইনশাআল্লাহ তাআলা তাদের দিন ফুরিয়ে গেছে। এখন বাংলার জনগণ নতুন নতুন গণ অভ্যুত্থানের মাধ্যমে সকল প্রকার অন্যায়, জুলুম এবং নির্যাতনের মোকাবেলা করতে তারা শিখে গিয়েছে। ইনশাআল্লাহ একটা নতুন জাতীয় অস্তিত্ব লাভ করেছে। কোন শাসকই
ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়ে টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের মাধ্যমে, শাপলা চত্বরের শাহাদাতের মাধ্যমে, উলামায়ে কেরামের কুরবানির মাধ্যমে এবং ইসলাম প্রিয় জনতার উপর যে স্ট্রিম রুলার জুলুমের চালানো হয়েছে, এর মোকাবেলায় আমি মনে করি যে আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশের মানুষ একটা সচেতনতা অর্জন করতে সক্ষম হয়েছে। এই সচেতনতার সামনে কোনো জুলুম কোনোদিন টিকে থাকবে না, কোনো সন্ত্রাস কোনোদিন টিকে থাকবে না, কোনো অপশাসন কোনোদিন টিকে থাকবে না। এখনো পর্যন্ত এরা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে আবারও তারা অভিশপ্ত হতে যাচ্ছে, আবারও তারা গণবিচ্ছিন্ন হতে যাচ্ছে। এখন লন্ডনের জনগণ, ইউকের জনগণ, বিদেশে অবস্থানরত বাংলাদেশিরাও তাদেরকে ধিক্কার জানাচ্ছে এবং তাদের মোকাবেলায় রাস্তায় বেরিয়ে এসেছে। এটা অত্যন্ত ঘৃণ্য এবং নেক্কারজনক, লজ্জাজনক কাজ তারা করেছে যে আজকে বিশ্বের দরবারে বাংলাদেশের সম্মান এবং মর্যাদা বৃদ্ধি পাচ্ছে এবং তারা দেশের ভাবমূর্তিকে তারা নষ্ট করার জন্য, দেশের অর্জিত সম্মানকে তারা বুলণ্ডিত করার জন্য ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত। এই ষড়যন্ত্রের মোকাবেলায় জনগণ ময়দানে নেমে এসেছেন। আমরা এখন হাজার হাজার মানুষের স্রোত দেখে সারা বিশ্বকে এই পেগাম এবং মেসেজ দিতে চাই যে এই অপশক্তির সঙ্গ আপনারা বাদ দিন, আপনারা ছেড়ে দিন, না হয় আপনারা এই জনরুষ থেকে, মানুষের রুশানল থেকে আপনারা বাঁচতে পারবেন না। জাযাকুমুল্লাহ, মাশাআল্লাহ। ধন্যবাদ মুফতি আব্দুল মুনতাকির। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম ব্রিটেনের অত্যন্ত পরিচিত মুখ মুফতি আব্দুল মুনতাকির সাহেবের অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য। তিনি বলেছেন যে অপশাসন, নির্যাতন, জুলুম এই সমস্ত এবং সন্ত্রাসী এই সমস্ত জিনিসের দিন চলে গেছে। এই মুহূর্তে বাঙালি জাতি হিসাবে আমাদেরকে নতুনভাবে আবার দাঁড়াতে হবে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন, আমি সারওয়ার রয়েছে আপনাদের সাথে। আপনারা দেখছেন সিলেটি অনলাইন থেকে সরাসরি লাইভ প্রচারিত হচ্ছে আলতাফ আলী পার্কে। আমি একটু জানিয়ে রাখি আপনাদেরকে যে আজ সকাল ভোর 7:05 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসে ব্রিটেনে অর্থাৎ যুক্তরাজ্যে এসেছেন এবং সেখানে আজ ভোরবেলা সকাল 7টা বা 8টার দিকে হবে একটি সম্বর্ধনা ছিল। তার পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে আওয়ামী লীগ অর্থাৎ বাংলাদেশের নিষিদ্ধ আওয়ামী লীগ সেখানে এর প্রতিবাদে ডক্টর মোহাম্মদ ইউনূসের আবাসস্থান রচেস্টার হোটেলের সামনে তারা বিক্ষোভ করেছে এবং সেই সাথে সাথে আমরা এও দেখেছি যে এখান থেকে অনেক সচেতন নাগরিক, অনেক সংস্থা সংগঠনের লোকজন সেখানে গিয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে। সুপ্রিয় দর্শক, আপনারা কে কোথায় থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হচ্ছেন? আমরা এই মুহূর্তে রয়েছে আলতাফ আলী পার্কে। এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে। আপনারা জানেন যে বাংলাদেশ একটি ক্রান্তিকালীন সময় অতিক্রম করছে। এই মুহূর্তে রাজনীতিতে চরম অস্থিতিশীলতা বিরাজ করছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই আগমন বা ব্রিটেন সফর হয়তো কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস দিতে পারে, এমনটাই আশা করছেন এখানের গণ্যমান্য অনেক ব্যক্তিত্ব। কিভাবে সেটা? যে আগামীকাল 11 জুন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অংশগ্রহণ করবেন ব্রিটেনের রাজা চার্লস, তৃতীয় চার্লসের দেয়া সম্মাননা অনুষ্ঠানে। সেখানে তিনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। তারপরই 13 তারিখ রয়েছে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির সাথে একটি বৈঠক। সেখানে তারেক জিয়া তিনি হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করবেন। আমরা জানি যে এই মুহূর্তে বিএনপির রাজনীতি এবং অন্যান্য দলগুলোর রাজনীতির মধ্যে অনেক একটি সাংঘর্ষিক অবস্থান বিরাজ করছে। বিভিন্ন বিষয়ে অনৈক্য সৃষ্টি হয়েছে এবং এই অনেকেই মনে করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এখানে আলোচনা করেন এবং এখানে যদি তাদের মধ্যকার একটি সাক্ষাৎ হয় তাহলে সেখান থেকে হয়তো ইতিবাচক কোনো সাড়া চলে আসতে পারে। দর্শক, আমরা এখন একটু চলে যাচ্ছি আলতাফ আলী পার্কের অন্য দিক দিয়ে। সেখানে আমরা আরো অনেকের সাথে কথা বলবো। আমরা একটু এর আগে দেখিয়ে নিচ্ছি যে আজকের উপস্থিতি এখানকার। দর্শক, আপনারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই আজকের এই লাইভটি আপনারা শেয়ার করে নেবেন। আমরা অনেকের সাথে কথা বলবো। আমাদের সাউন্ড এবং অডিও কোয়ালিটি, সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি ঠিক আছে সেটা একটু জানাবেন প্লিজ। সুপ্রিয় দর্শক, আমরা অনেকটা ভিড় ঠেলে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি। এখানে আমরা যারা আয়োজক রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা সাথেই থাকবেন।
very much important. আমাদের অবস্থা খুব খারাপ করে রেখেছেন। We want the glory of our country back. আমরা আমাদের দেশের ownership চাই। You all আগের বছর দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি যে আমরা এই মুহূর্তে রয়েছি লন্ডন আলতাফ-আলী পার্কে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনে এবং তার এই সফরের সমর্থনে ব্রিটেনের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এখানে সমবেত হয়েছেন। আমরা ইতিমধ্যে মুফতি আব্দুল মুনিম তাকিমের সাথে কথা বলেছি। এই মুহূর্তে এখানে আলোচনা চলছে। আলোচনা শেষ হলে পরে আমরা পরবর্তীতে আরো অনেকের সাথে কথা বলার সাথে থাকবেন। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা এখানে আগত মেহমানদের সাথে কথা বলবো। আমার সাথে রয়েছেন একজন মেহমান, আমরা তার সাথে কথা বলবো। জনাব, আপনার নাম? জি, মুফতি মাসুদ আহমদ। মুফতি মাসুদ আহমদ, আমরা আপনার বাংলাদেশের উদ্দেশ্যে এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে আজকের মেসেজ কি, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে এবারের যে সফর, সেই সফরকে আপনি ইতিবাচক না নেতিবাচক হিসেবে দেখছেন? যেহেতু বাংলাদেশের রাজনীতিতে অনেক অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে, এ সম্বন্ধে আপনার বক্তব্য আমরা জানতে চাই। জি, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে এসেছি ডক্টর ইউনূস সাহেবকে সম্বর্ধনা দেওয়ার জন্য। আমরা আজকে এখানে এসেছি ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমাদের সাপোর্ট এবং সমর্থন জানানোর জন্য। ডক্টর ইউনূস সাহেব লন্ডনে সমাগম করেছেন কিংস চার্লস কর্তৃক অ্যাওয়ার্ড গ্রহণের জন্য। এই অ্যাওয়ার্ডটি অত্যন্ত সম্মানের, অ্যাওয়ার্ডটি একটি গৌরবের। ডক্টর ইউনূস সাহেবের মাধ্যমে বাংলাদেশের ইমেজ বৃদ্ধি পাচ্ছে, বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পাচ্ছে। এই জন্য ডক্টর ইউনূস সাহেবকে আমরা স্যালুট জানাই। এই গৌরব বাংলাদেশের, এই গৌরব বিদেশি এবং প্রবাসী কমিউনিটির, এই গৌরব আমাদের সকলের। ডক্টর ইউনূসের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দীর্ঘ 16টি বছর শেখ হাসিনার নেতৃত্বে এই আওয়ামী লীগ সরকার জনগণের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে সেই সরকারের পতন ঘটেছে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এর পরবর্তীতে একটি বিপ্লবী সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং সেই সরকারের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা সকল আন্দোলন সংগ্রামে দেশে এবং বিদেশে ছিলাম। বাংলাদেশে যে যৌক্তিক আন্দোলন হয়েছে, আওয়ামী বিরোধী যত আন্দোলন হয়েছে, সেই সমস্ত আন্দোলনে হেফাজতে ইসলামের সক্রিয় অংশগ্রহণ ছিল এবং প্রবাসও আমরা সেই সমস্ত আন্দোলনকে সমর্থন দিয়েছি, সাপোর্ট করেছি এবং প্রবাসে থেকেও আমরা আমাদের জায়গা থেকে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, কোটা বিরুদ্ধে আন্দোলন করেছি এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের জন্য আমরা আন্দোলন করেছি। এই আলতাফ-আলীর ঐতিহাসিক ময়দানে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আমরা প্রতিবাদ সভা করেছি। তাই ডক্টর ইউনূসের মাধ্যমে বাংলাদেশের যে এই উন্নতি অগ্রগতি, এটাকে আমরা স্যালুট জানাই। আজকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে একটি চিহ্নিত গোষ্ঠী তারা পায়তারা করছে, দেশে বিদেশে ষড়যন্ত্র করছে। আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিতে চাই। ডক্টর ইউনূসকে কেন্দ্র করে, ডক্টর ইউনূসের এই লন্ডন আগমনকে কেন্দ্র করে একটি চিহ্নিত গোষ্ঠী, সন্ত্রাসী গোষ্ঠী বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে এবং বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমরা তাদের বিরুদ্ধে জোর প্রতিবাদ জানাই, আমরা তাদেরকে কন্ডেম করি এবং মাঠে ময়দানে সর্বত্র আমরা তাদেরকে মোকাবেলা করে বাংলাদেশকে এগিয়ে নিব। ইনশাআল্লাহ আগামী সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং সেই রাষ্ট্রের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্বের মাধ্যমে বাংলাদেশ স্থিতিশীল হবে, স্টাবলিশ হবে। সেই শুভকামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আপনাকে। শুভ দর্শক, এই পর্যায়ে আমরা কথা বলবো আব্দুল মুনিম
কারুল ভাই অত্যন্ত পরিচিত সমাজের বাংলাদেশ কমিউনিটির এখানকার অত্যন্ত পরিচিত মুখ। কারুল ভাই, আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন হচ্ছে, যে ফেসিস্ট বা যে গভর্নমেন্টের পতন হলো যে ঐক্যের ভিত্তিতে, পরবর্তীতে দেখা গেল সেই ঐক্যের মধ্যে বিশাল একটা ছিদ্র এবং অনৈক্যের সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় আমাদের ভবিষ্যৎ কি, এই প্রশ্নের উত্তর দেবেন। সেই সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবার ব্রিটেন সফর, যদিও উনি তার অন্য কারণে সফর করেছেন, এটি কতটুকু প্রভাব ফেলতে পারে আমাদের রাজনীতির মাঠে? ধন্যবাদ। আপনার শেষের থেকে শুরু করি। এটা আমাদের বাংলাদেশিদের বিরাট একটা গর্বের ব্যাপার। এর আগে পৃথিবীর বাংলাদেশি কোনো লোক এত সম্মানে আসে নাই। একজন রাষ্ট্রপ্রধান হিসাবে ডক্টর ইউনূস সাহেব লন্ডন আগমন উপলক্ষে ওনাকে ব্রিটেনের রাজা স্বয়ং ওনাকে ইনভাইটেশন দিচ্ছেন, ওনার আমন্ত্রণে এখানে আসছেন। এইরকম রাজার আমন্ত্রণে আমাদের এই প্রথম আসছেন এবং এটা খুবই আমরা আমাদের দেশকে অনেক উপরে নিয়ে গেছেন সম্মানের সাথে। এক সময় আমরা বাংলাদেশ নামক দেশটাই অনেকে চিনত না, শুধু আগে জানতো যে বৃষ্টি রোদ এইগুলা নিয়ে। এরপরে যখন ক্রিকেট খেলা আসলো, ক্রিকেট খেলা আসার পরে দেখা গেল যে বাংলাদেশকে একটু চিনতে। এখন ডক্টর ইউনূস এই ক্ষমতা আসার কারণে, পরিচিত হওয়ার কারণে বা আজকের এই রাজার সম্মাননা পাওয়ার কারণে এখন উনার আমার দেশটাকে অনেক উপরে নিয়ে গেছেন। এবং আপনারা জানেন যে উনার আগমন উপলক্ষে আজকে এই ঐতিহাসিক আলতাওয়ালি পার্কে বিশাল সমাবেশ হচ্ছে, হাজার হাজার লোক সেখানে আসছে। লন্ডন ছাড়াও অন্যান্য শহর থেকে এখানে আসছেন যে একমাত্র ওনাকে ভালোবাসার জন্য। এটা কোনো দলীয় ব্যক্তি না, সবাই নির্দলীয়ভাবে ওনাকে ভালোবাসার কারণে এখানে চলে আসছে, দেশের মাটি ও মায়ার টানে এখানে আসছেন। এই জন্য আমিও গর্বিত এবং আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে বিভিন্ন দেশ থেকে আসছেন আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য। এবং এটা আমাদের যারা হয়তো রাজনীতির কারণেই ওনার ব্যাপারে লিখতে জানে, কোনো মানুষ ওনার বিরুদ্ধে কিছু বলার কোনো সাহস নাই। রাজনীতির কারণে অনেকে বলতেছেন, সেটা বলছেন, সেটা স্বাভাবিক। এবং এখানে যে ওনারা আন্দোলন করতে, এই দেশ একটা গণতান্ত্রিক দেশ, সবারই কথা বলার সুযোগ আছে, এই জন্য করতেছেন, যার যেটা আছে। সেকেন্ডলি যেটা আপনি বলছেন, ঐক্য অবশ্যই আমরা যখন বাংলাদেশে একটা ফ্যাসিস্ট সরকারকে উঠানোর জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। সেখানে বিভিন্ন দলীয় লোক ছিল, জামাত ছিল, বিএনপি ছিল, খেলাফত ছিল, আরো অন্যান্য ছাত্ররা ছিল। কিন্তু যখন এই শেখ হাসিনার পতন হয়েছে, এরপরে দেখা গেছে যে এই শপথ যাজারি একটা ইস্যু আছে। আপনারা জানেন শপথ যাজারি একটা আদর্শ আছে, জামাতের একটা আদর্শ আছে, বিএনপির একটা আদর্শ আছে, খেলাফতের যাজারির আদর্শ নিয়ে তারা যাজারির রাজনীতি করবে। কিন্তু কমন গোল করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছিল এবং সেটা ওনার সফল হয়েছে। এবং আমার বিশ্বাস এই ঐক্য মোটেই আপনি অনৈক্য বলবেন না, যখনই প্রয়োজন মনে হবেন তখনই আবার ওনারা ঐক্য হবেন এবং দেশের শান্তির জন্য ওনারা সেই কাজ করেন। কারণ ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে আদর্শ ঠিকই আছে, কিন্তু আদর্শের বাইরে গিয়ে ব্যক্তি আক্রমণ করতে গিয়ে আমরা যে অপসংস্কৃতি যাত্রা শুরু করেছি, তার থেকে বেরিয়ে আসার উপায় এটা মোটেই কাম্য নয়। আমরা কেউ চাই না ব্যক্তি আক্রমণ। এটা আমাদের জাতিগত একটা দোষ আছে, মুদ্রা দোষ আমরা বলি, যে আমরা কিছু হইলেই ব্যক্তি আক্রমণ করে, ওইটাতে উর্ধে আসতে হবে। আমরা এখন আর আগের জায়গায় রয়েছি না। আমরা গত স্বাধীনতার পথে যাওয়া হয়েছে গত 1 বছর একটু বেশি হয়ে গেছে। আমাদের মন মানসিকতা এখন উদার হয়ে গেছে। এখন তরুণ প্রজন্মরা দেশ চালাইতে, অশিক্ষিত লোকরা দেশ চালাইতেছে। তাদের মানে তাদের কাছে আমাদের আগের চেয়ে জেনারেশন অনেক ডিফারেন্ট আছে এবং তারা সেটা দেখে না। এই জন্য আমার বিশ্বাস হলো, আমি আশা করি যে ঐক্যের খাতিরে এবং দেশের শান্তির জন্য আমরা সবাই আবার যাদের আদর্শ থাকার পরেও যাতে একে অন্যের প্রতি বিরোধী না করে, দেশের জন্য আমরা মঙ্গলের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হই। আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে এই 5ই আগস্টের পর থেকে বিগত 10 মাস বা 11 মাসে বিএনপি অনেকটাই একপেশী রাজনীতিতে নির্ভর করছে। এই বিষয়ে আপনার মন্তব্যকে, আপনি কি মনে করেন যে তাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসা প্রয়োজন নাকি তারা সঠিক আছে? বেরিয়ে আসা অবশ্যই প্রয়োজন, দেশের সাথে আমরা ঐক্য হতে হবে। কিন্তু এরপরে আমরা দেখতেছি কিছুদিন তারা আছে যেটা আগে সরকার যেভাবে করছিল, ভারতের তাবেদারি করছিল, এখন আবার অনেকেই করছে এবং এইগুলা কিন্তু ওনাদের জন্য বিরাট ক্ষতিকর হয়ে যাবে। আগামী নির্বাচনে লোকজন ওদেরকে চিহ্নিত করবে এবং ওনাদেরকে ভোট দিবে না আমার বিশ্বাস। কারণ যারা এই বিএনপির মধ্যেও ভালো লোক আছে, জামাতের মধ্যেও আছে, সবার মধ্যে ভালো আছে, কিন্তু বাংলাদেশের মানুষ এখন আর ভারতের তাবেদারি করবে না। ভারতের পক্ষে যারা বলবে তাদেরকে মানুষ প্রত্যাহার করবে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আব্দুল মুনিম ক্যারল ভাইয়ের সাথে, আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত ব্যক্তি। আমরা এই পর্যায়ে কথা বলবো আরেক ভাইয়ের সাথে। আমরা দেখছি কথা বলছি, আমরা মাইক্রোফোন দিয়ে দিচ্ছি। আন্দোলন ছিল, সেই আন্দোলনের স্বীকৃতি হিসাবে এদেশের ইকোনমিস্ট বাংলাদেশকে তারা স্বীকৃতি দিয়েছিল এবং বলেছিল কান্ট্রি অফ দ্য ইয়ার। এরই ধারাবাহিকতায় আজ পর্যন্ত সেই বাংলাদেশ যেখানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে একটি অপশক্তি বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের জনগণের বিরুদ্ধে
ইসলামের বিরুদ্ধে, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে এখানে যেভাবে এদেশের রাজার পক্ষ থেকে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা এখানে এসেছেন, সেটাকে তারা বানচাল করার জন্য তার বিরুদ্ধে আজকে তারা বিভিন্ন ধরনের কুৎসা রটনা করছে। আমরা বলবো, রতনে রতন চিনে, রাজা রাজা চিনে, কিং চার্লস তিনি চিনেছেন কে ডক্টর মোহাম্মদ ইউনূস। এদেশের প্রাইম মিনিস্টার তিনি জানেন কে ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সাথে আগামীতে বৈঠক হবে। এদেশে দ্বিপক্ষীয়ভাবে বাংলাদেশ এবং গ্রেট ব্রিটেনের বিভিন্ন স্বার্থ নিয়ে অনেকগুলা বৈঠক হবে। আমরা সর্বসাধারণের কাছে আমরা বলতে চাই আমরা যেভাবে জুলাই বিপ্লবের সময় আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমি হেফাজতে ইসলাম যুক্তরাজ্য, হেফাজতে ইসলাম লন্ডন মহানগরীর পক্ষ থেকে আমি আজকে সবাইকে বলতে চাই, অতীতে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম এখনো আমরা ঐক্যবদ্ধ রয়েছি। আর যখনই আমরা ঐক্যবদ্ধ হয়েছি তখনই জালিমরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। আজকে আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনদিন তারা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের দাবি একটাই, তারা পালিয়ে গেছে এটা শেষ নয়, প্রতিটি খুনের বিচার আমরা চাই, প্রতিটি হত্যার বিচার আমরা চাই। আমরা বাংলাদেশে আয়নাঘর আর দেখতে চাই না। আজকে মানুষকে সেই আয়নাঘর বোলানোর জন্য, ভিন্ন পথে মানুষকে প্রভাবিত করার জন্য বিভিন্ন ধরনের অপবাদ এই ইন্টারিম গভর্নমেন্টকে দেওয়া হচ্ছে। তাই দেশবাসীকে আমরা সচেতন করতে চাই, আহ্বান করি যে আপনারা এই আয়নাঘরের কথা প্রতিদিন আলোচনায় নিয়ে আসেন। গুম হত্যার কথা বারবার আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে জানান, যেন করে মানুষ সেটা ভুলে না যায়। আমি এটা প্রশ্ন করতে চাই, এই আন্দোলনের পর বিশেষ করে দেখা গেছে যে আমাদের বিভিন্ন দলগুলোর মধ্যে চরম অনৈক্য বিরাজ করছে। এমন অবস্থায় আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, আপনি কোনো ইসলামিক ঐক্য দেখেন কিনা সেখানে? কারণ ইসলামিক দলগুলোর মধ্যে অনেক অনৈক্য রয়েছে এবং এই বছরটা এই যে সময় যাচ্ছে এটা কিন্তু একটা সৌভাগ্যের বিষয় বলতে হবে এবং যে একটা সুযোগ রয়েছে। আপনি কি মনে করেন যে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে কি একটি জোট সরকারের? ডেফিনেটলি আমরা যেটা বলবো, সবগুলা ইসলামী দলের মধ্যে আসলে সুঐক্য রয়েছে এবং দৃঢ়ভাবে আগামী ইলেকশন পর্যন্ত ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিজ্ঞা রয়েছে। বারবার সেখানে বাংলাদেশে মিটিং হচ্ছে। আমি হেফাজতের দায়িত্বশীল হিসাবে ইংল্যান্ড থেকে আমরাও তাদেরকে সহযোগিতা করছি এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা প্রতিটি ক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে সমস্ত ইসলামী দলগুলো আমরা একসাথে আমরা ইলেকশন করব এবং আগামী দিনে বাংলাদেশের মানুষের জন্য সব ধরনের জুলুম থেকে নিরাপদে যাতে মানুষ দেশবাসী থাকতে পারে, সুবিচার প্রতিষ্ঠিত হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। আর ডিসেম্বরে যদি ইলেকশন হয় তাহলে এখানে তো সংস্কারের সম্ভাবনা একেবারে নাই বললেই চলে, সেই ক্ষেত্রে আপনার বক্তব্য? আমরা বলতে চাই, আমরা সংস্কার চাই, আমরা চাই না আবারও ফেসিস শক্তি আবার চলে আসুক। এই জন্য ডিসেম্বর যদি এপ্রিল পর্যন্ত যদি সময় লাগে আমাদের সেখানে কোনো অসুবিধা নেই। মেইন কথা হলো ডিসেম্বরের আগে যদি সংস্কার হয়ে যায় আমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু এই সংস্কার কাজ শেষ করতে যদি একটা যৌক্তিক সময় হিসাবে এপ্রিল পর্যন্ত যদি সময় লাগে আমরা মনে করি আগে সংস্কার হওয়া উচিত। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম কথা হেফাজতে ইসলামের সম্মানিত একজন আমিরের। আমরা এই পর্যায়ে কথা বলবো আরেক ভাইয়ের সাথে। জি, আপনার নামটা বলবেন একটু? আপনি এখন লাইভে আছেন এবং আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আজকে এই আলতাফ-আলী পার্কে যে অনেক হাজার হাজার মানুষের এখানে সমাগম ঘটেছে, আপনি কেন এসছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের এবারের এই সফরকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, ধন্যবাদ। আমি আসলে আজকে এখানে অনেক মানুষ সমবেত হয়েছে যারা আসলে নির্যাতিত নিপীড়িত তারা মানুষ এখানে আজকে আইছে। বাংলাদেশকে সুন্দর একটি দেশ দেখতে চায়, ডক্টর ইউনূসের কাছে দাবি নিয়ে তারা চলে আসছে। আমি তার সাথে সাথে কণ্ঠ মিলিয়ে আমিও একজন প্রবাসী হিসাবে প্রবাসীদের দাবি, আমরা বৃহত্তর সিলেটে লন্ডন বসবাসরত অনেক মানুষ রয়েছেন, বড় কমিউনিটি রয়েছে, যার মাধ্যমে একটি এয়ারলাইন্স চলে, বাংলাদেশ বিমান চলে, যে সিলেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটাকে আমরা প্রবাসীরা এবং বিশেষ করে লন্ডনীরা আমরা এটাকে সার্ভাইভ করি। কিন্তু কথা হচ্ছে আমাদেরকে বিভিন্ন সরকার আমরা দেখেছি বাংলাদেশের সিলেট এরিয়াকে সবসময় ছোট হিসাবে দেখেছে, যে জায়গাতে অনেক
উপার্জনের জায়গা রয়েছে, সরকারের অনেক বাণিজ্য রয়েছে, সেই বাণিজ্যকে কেন্দ্র করে আমরা মনে করি আমাদের সিলেটকে ব্যবহার করা হয়। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেহেতু দিয়ে দেওয়া হয়েছে, বিগত সরকারে দিয়েছে, সেই সরকারে আমি মনে করি ব্যর্থতা হয়েছে। কারণ শুধু বিমানের জন্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটা আমরা মানি না, প্রবাসীরা মানি না। আমাদের দাবি, আমাদের বিভিন্ন দেশে প্রবাসীরা রয়েছে, সিলেটের প্রবাসীরা রয়েছে, সিলেটের প্রবাসীরা যেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেটে আসতে পারে, দুবাই থেকে আসতে পারে, কাতার থেকে আসতে পারে, ফ্রান্স থেকে আসতে পারে, লন্ডন থেকে যেতে পারে, প্রতিটা এয়ারলাইন্সের জন্য সুযোগ থাকে। না হইলে আমাদেরকে বাণিজ্য করছে। আমরা মনে করি এই বিগত সরকারে একটি ষড়যন্ত্রমূলকভাবে আমাদের সিলেটের টাকা লুটে নেওয়ার জন্য সেই ষড়যন্ত্র করে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দিয়েছে। আমরা চামচাবাজি করি না, আমরা চাই প্রবাসীরা, আমরা আমাদের যেন এই দাবিটা, সেই সিলেট এয়ারপোর্ট যেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়, সেই দাবি নিয়ে আমি ডক্টর ইউনূস সাহেবকে প্রবাসীদের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আপনার সুখী জীবন কামনা করি। ধন্যবাদ আপনারা সুযোগ দেওয়ার জন্য। মানে আমরা নামে ইন্টারন্যাশনাল চাই না, আমরা খামে ইন্টারন্যাশনাল, খামে ইন্টারন্যাশনাল চাই। এই নামে ইন্টারন্যাশনাল শুধু বিমান দিয়া আমাদের লুটে নেওয়া হচ্ছে, সেদিকে যেন ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। থ্যাংক ইউ আপনার। সুপ্রিয় দর্শক, একটু আপডেট দিয়ে রাখি, আমরা এই মুহূর্তে রয়েছি লন্ডন আলতাবালি পার্কে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আজ সকাল 7টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসেছেন ব্রিটেনে এবং আগামীকাল 11ই জুন তিনি রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে তার অ্যাওয়ার্ডটি গ্রহণ করবেন। তার পরপরই তিনি হয়তো পরশু অথবা এর পরের দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথেও দেখা করবেন। সুপ্রিয় দর্শক, আমরা একটু জানিয়ে রাখি যে আপনারা জানেন যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ একটা অস্থিতিশীলতা বিরাজ করছে এই মুহূর্তে। তাই অনেকেই বিভিন্ন বিষয়গুলোকে একত্রিত করে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবারে ব্রিটেন সফরকে অনেকটাই ইতিবাচক মনে করছেন। আবার একই দিকে আমরা দেখতে পেরেছি যে আজ ভোরে যখন তিনি এমিরেটসের ফ্লাইটসে হিথ্রো বিমানবন্দরে অবতরণের পর তার হোটেলে আসেন, সেখানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা কর্মীরা তারা প্রতিবাদ করেছে এবং অনেক অশ্রাব্য অশালীন ভাষা শব্দ বাক্যের আমরা প্রয়োগ দেখতে পেরেছি, যা আমাদের বাংলাদেশি কমিউনিটির জন্য খুবই অনুচিত বলে আমরা মনে করি। এই বিষয়গুলো নিয়ে আপনারা কে কি ভাবছেন সেটি আমাদেরকে জানাবেন। এই পর্যায়ে আমার সাথে একজন মুরব্বী রয়েছেন, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম জনাব, আপনার নাম কি এবং আপনি কোথায় থেকে? মোহাম্মদ আলী, আমি আলতাওয়ালি পার্কের নিয়ারেস্ট থাকি, বেশি দূরে না, এই দেশের বাসিন্দা। আমি হাতে আচ্ছা ঠিক আছে। জি প্রিয় দেশবাসী, একটা কথাই আমরা বারবার বলতেছি যে আমাদের সংস্কার দরকার। আগে ইলেকশন আমরা পরে দিব, ইলেকশন হবে, ইলেকশন আমরা করব, বাট সংস্কার বিচারের দাবি আমাদের প্রথম, এটা আমাদের প্রধান হইল দাবি। আমাদের বিচার চাই। আমাদের যারা ছাত্ররা জান দিছে 15 জুলাই, তাদের যদি বিচার না হয় আমাদের তাদের সাথে বেইমানি হবে, আমাদের বেইমানি হবে। এই জন্য ডক্টর ইউনূসকে আমাদের দরকার পড়লে 2 বছর 5 বছর আমরা রাখতে চাই, এরপরে সংস্কার করতে চাই, এরপরে বিচার করতে চাই, তারপরে ইলেকশন হবে। একটা দাবি আমাদের, এই মূল দাবি যে বিচার হবে এবং বিচার ছাড়া আমাদের ইলেকশন করতে দেব না, হতে দিব না। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে 5ই আগস্ট সরকার পতনের পর এই আলতাফালি পার্কে যে বিশাল জনসমাগম হয়েছিল, আজ অনেকটাই সেই রকমের একটি জনসমাগম এখানে লক্ষ্য করা যাচ্ছে। কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু জানাবেন। আমি সার্ভার রয়েছি আপনাদের সাথে। সুপ্রিয় দর্শক, আমরা একটু ভিতরে যাবার চেষ্টা করছি এবং সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে সেখানে আলোচনা চলছে। কিছুক্ষণ পর সে আলোচনা শেষ হলে পরে সেখানকার নেতৃবৃন্দ বেরিয়ে আসলে আমরা তাদের সাথে কথা বলবো। যারা আমাদের সাথে দর্শক, এই পর্যায়ে আমরা পেয়ে গেছি আমাদের সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন কথা বলবো জনাব আবু বকর মোল্লা ভাইয়ের সাথে। মোল্লা ভাই, আপনার কাছে স্পেসিফিক প্রশ্ন। আজ ভোরেও আপনার সাথে আমার দেখা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের এই চরম অস্থিতিশীল পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের এবারের এই সফরটিকে আপনি কিভাবে দেখছেন প্রথমত,
আর দ্বিতীয় হচ্ছে যে আপনার অভিমতটা আলতাফ আলী পার্কের এই সমাবেশকে কেন্দ্র করে একটু বলবেন, তারপরে আমি আপনাকে আরো দুটি প্রশ্ন করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আপনারা জানেন বাংলাদেশের জনগণের চুরির টাকায় আওয়ামী লীগ প্রবাসে লবি করছে, পিআর ক্যাম্পেইন করছে ইউনূস সরকারের বিরুদ্ধে, কিন্তু তাদের জনগণের চুরির টাকার লবি ক্যাম্পেইনের পরেও ডক্টর ইউনূসকে ব্রিটিশ রাজার পক্ষ থেকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এই অ্যাওয়ার্ড দেওয়ার বিরোধিতা করে আজকে যারা ফেসিবাদের প্রেতাত্মা তারা সকালে একত্রিত হয়েছে এবং অন্য আরো কিছু গোষ্ঠী। আজকে আমরা যারা ব্রিটিশ বাংলাদেশিরা ইতিহাসের সঠিক অধ্যায়ে রয়েছি, সঠিক সাইডে রয়েছি, তাদের সাথে তারা একমত হয় নাই। কেন আমরা দাবি করছি আজকের প্রোগ্রামে যারা রয়েছে তারা ইতিহাসের সঠিক ধারাতে রয়েছে? কারণ বাংলাদেশে জনগণের এক সাগর রক্তের পরে, নিপীড়ন নির্যাতনের পরে, ফেসিবাদের নির্যাতনের পরে, গণহত্যার পরে বাংলাদেশে একটি বিপ্লব সাধিত হয়েছে। সেই বিপ্লবের পরে জাতির কঠিন মুহূর্তে ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েছে, কিন্তু ফেসিবাদের প্রেতাত্মারা যারা ফেসিবাদকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সহযোগিতা করে তারা আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করেনি। আমি সকলকে ধন্যবাদ দিতে চাই যারা আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে বাংলাদেশে সংস্কারের সমর্থন দিয়েছেন, যারা বাংলাদেশে গণহত্যার বিচারের সমর্থন দিয়েছেন, যারা একটি সুষ্ঠু নির্বাচনে সমর্থন দিয়েছেন। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম জামাত ইসলামের ইউরোপিয়ান ইউনিয়নের মুখপাত্র জনাব আবু বকর মোল্লা ভাইয়ের সাথে। মোল্লা ভাই, আমার প্রশ্ন হচ্ছে যে বিগত 16 বছর যাদেরকে নিয়ে আপনারা আন্দোলন করেছেন, জামাতে ইসলাম, বিএনপি সহ অন্যান্য অঙ্গ সংগঠনগুলো, এখন সেই আন্দোলনের পরবর্তীতে যে অনৈক্য সৃষ্টি হয়েছে, এটাকে আপনি কিভাবে দেখছেন? এই অনৈক্যের কারণ কি এবং জামাতে ইসলামের পরবর্তী উদ্দেশ্য কি? অর্থাৎ জামাতে ইসলাম কি ইসলামিক একটি রাষ্ট্র গঠনের প্রক্রিয়া যাচ্ছে নাকি গতানুগতিক গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই থাকছে? ধন্যবাদ। দেখুন, ফেসিবাদের বিরুদ্ধে আমরা সকলের ঐক্যবদ্ধ থাকা এটি জনগণের একটি দাবি, কিন্তু অত্যন্ত দুঃখজনক ফেসিবাদের বিচার যেখানে এখনো হলো না, যেখানে প্রয়োজনীয় সংস্কার হলো না, যেখানে মা বোনদের ইজ্জতের বিচার হলো না, যে বাপ ছেলে হারিয়েছে, যে মা ছেলে হারিয়েছে, সন্তান হারিয়েছে, তাদের বিচার এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। কিন্তু একটি গোষ্ঠী শুধু নির্বাচন করছে, তারা সংস্কারের কথা বলছে না, তারা বিচারের কথা বলছে না, তারা শুধু নির্বাচন চায়। কেন নির্বাচন চায়? শুধু একটি নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণ রক্ত দেয়নি। তারা সত্যিকার গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, তারা ইসলামের জন্য রক্ত দিয়েছে, মুসলিম বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে, আপনার আমার অধিকারের জন্য রক্ত দিয়েছে, মানবাধিকারের জন্য রক্ত দিয়েছে, আইনের শাসনের জন্য রক্ত দিয়েছে। সুতরাং জনগণের স্পিরিটকে যারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, আমি বলবো দে আর অন দ্য রং সাইড অফ দ্য হিস্ট্রি। ইতিহাসের রং সাইডে থেকে কখনো মানুষের হৃদয় জয় করা যায় না এবং এই বিজয় সাস্টেনেবল হয় না। আর জামাত ইসলামী সহ সকলে ঐক্যবদ্ধ থাকা দরকার ছিল। যারা ঐক্যবদ্ধ থাকবে না, দ্যাট ইজ দেয়ার প্রবলেম। কিন্তু জামাত ইসলামী অধিকাংশ জনগণকে সাথে নিয়ে বাংলাদেশের মৌলিক বিষয়গুলোতে ঐক্যবদ্ধ থাকতে চায়। আমরা ঐক্যবদ্ধ না থাকলে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব শঙ্কার মুখে পড়ে যাবে, বিপদের মুখে পড়ে যাবে। আমরা সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। হ্যাঁ, বাংলাদেশের অধিকাংশ জনগণ যেহেতু মুসলিম, ইসলাম এবং মুসলিম চেতনা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের রক্ষা কবচ। ইসলাম ছাড়া, মুসলমানদের স্পিরিট ছাড়া এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব টিকতে পারে না। For the sake of the country and the sovereignty, we must remain united on the ground of Muslim identity and Islamic spirit. শেষ প্রশ্ন আপনাকে, টিউলিপ সিদ্দিকের যে বিষয়টি, এই সম্বন্ধে আপনার বক্তব্য কি? উনি দেখা গেল যে জামাত ইসলামের সরকারের দাবি হচ্ছে যে তাদের কাছে এখনো পর্যন্ত সেই চিঠিটি যায়নি, কিন্তু এদেশের জাতীয় পত্রিকায় সেটা প্রকাশিত হয়েছে। এদিকে আপনি কি রাজনৈতিক একটি প্রলয় মনে করেন নাকি অন্য কিছু? এটি রাজনৈতিক হওয়ার সম্ভাবনাই বেশি। উনি যদি সিনসিয়ার হতেন
তো উনি প্রয়োজনীয় সময় একটি দীর্ঘ সময় মেনটেন করে, সাধারণত এদেশে 14 দিন সময় নিয়ে চিঠি দেওয়া হয়, তো উনি একটু সময় নিয়ে চিঠি দিতেন। উনি 2-3 দিন আগে চিঠি দিলেন আর এটি পত্রপত্রিকা চলে গেল। আমি মনে করি ইট ইজ এ পিআর ক্যাম্পেইন। ঈদের ছুটিও ছিল। হ্যাঁ, ঈদের ছুটিও ছিল। আমি মনে করি এখানে আন্তরিকতার ঘাটতি রয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক। আমরা জি ওকে, আবু বকর মোল্লাবাইকে আমি জানতাম স্যার জামাত ইসলামর ইউরোপের মুখপাত্র এবং জামাত ইসলামর মেইনস্ট্রিমর একজন নেতা। আপনি অলসো আপনি একজন প্রবাসী। আমরা দীর্ঘদিনের দাবি, আমি মনে করি এটা আপনারও দাবি হইব, আমরা প্রবাসী সকলের অনেক দাবি আছে। এর ভিতরে একটা দাবি হইল আমরা ভোটার অধিকার। আপনার দল এই ভোটার অধিকারের লাগে আপনারা কিতা কররা, দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 হইল কি, গত প্রায় 15 বছর ধরে যে জিনিসটা আমি কইয়ার আপনি দেখছেন হয়তো, আমরা মুসলিম বিরোধী ফান্ড থেকে আমরা অনেক প্রবাসী সকল ইউরোপের বিভিন্ন দেশে যায়, মিডল ইস্টের দেশে যায়, কিংবা লন্ডন আইন স্টুডেন্ট ভিসা কিংবা বিভিন্ন ভিসায় তারা অনেক ফ্যামিলি থাকেন না, আত্মীয়স্বজন থাকেন না, তারা মারা গেলে তারা লাস্টটা সাইন দেশে যাইবার লাগে, কিন্তু অনেক এটা ব্যয়বহুল একটা কষ্ট হয়ে যায়। তো যে দাবিটা আমি করলাম যে আমরা সরকারের কাছে স্পেশালি যে কোনো প্রবাসী ভাই বোন যদি মারা যায় প্রবাস, আর তারা যদি আত্মীয়স্বজন থাকেন না, আর তারা যদি দেশও লাশটা নিতে চাইন, এই লাশটা যাতে বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষ থেকে এইটা যাতে ফ্রি অফ কস্টে নেওয়া হয়। এটা এই দাবিটা কিন্তু আপনি, এই দুইটা দাবি কিন্তু আপনি মনে করেন আপনার দল যদি ক্ষমতা যায় আপনারা কনসিডার করবা। ধন্যবাদ। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে প্রবাসীদের ভোটাধিকার, রাজনৈতিক অধিকার। আমার দল বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন কমিশনের সাথে এবং ঐক্যমত্য কমিশনের সাথে যখন মিটিং করেছে, তখন মিটিং এর সময় জামাত ইসলামী স্পষ্টভাবে দাবি জানিয়েছে যে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এটা জামাত ইসলামীর পক্ষ থেকে নির্বাচন কমিশন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে রিকমেন্ডেশনে ছিল। শুধু তাই নয়, জামাত ইসলামের আমির বলেছে যে সর্বশেষ যে সাংবাদিক সম্মেলনে যে প্রবাসীদের অধিকার ফেরত না দেওয়া ছাড়া, অর্থাৎ প্রবাসীদের ভোটাধিকার, রাজনৈতিক অধিকার দেওয়া ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব না এবং নির্বাচন হতে দেওয়া ঠিক হবে না প্রবাসীদের অধিকার ছাড়া। আপনাদের সেকেন্ড যে প্রশ্ন, আমরা যদি ক্ষমতায় যাই অবশ্যই আমাদের আমির যেভাবে প্রবাসীদের অধিকারের ব্যাপারে উনি স্পষ্ট কথা বলেছেন, আমরা সিনসিয়ারলি যেন এই লাশগুলাকে রাষ্ট্রীয় খরচে বাংলাদেশে নেওয়া যায়, এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আপনার, গুড লাক। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন ওকে বাই। আপনারা এত সময় আমরা লগে আমরা জামাত ইসলামর ইউরোপীয় মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা ভাই, দোয়া করি আল্লাহ আপনারা কামিয়াব করতে, আর আমরা বাংলাদেশের লাগি সৎ এবং যোগ্য ব্যক্তি আপনারা মতো মানুষকে আনিয়া দিতে আমরা পার্লামেন্ট ইনশাআল্লাহ। আপনারা দেখতাম চাই আগামীতে পার্লামেন্ট হয়তো স্বরাষ্ট্রমন্ত্রী নাই পররাষ্ট্রমন্ত্রী, সামথিং লাইক দিস ইনশাআল্লাহ। থ্যাংক ইউ আবু বকর মোল্লা ভাই। ওকে, আমি এখন আমরা লগে আসেন, আমরা কমিউনিটি খুব পরিচিত ব্যক্তি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতা। তো ভাই আজকে আপনি শেখ, আপনি আজকে ফোকাস আইন আজকের এই ওভারঅল ডক্টর ইউনূস সাহেব আওয়ার সম্পর্কে একটু ফোকাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ বিদেশে এখন যারা আমাকে দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, সকলের প্রতি বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা এই ঐতিহাসিক আলতাফ পার্কে দাঁড়িয়েছি। আমরা বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে স্বাগত জানানোর জন্য। আজকের এই জনসমাবেশ প্রমাণ করে বাংলাদেশের মানুষ ডক্টর ইউনূসের পক্ষে রয়েছেন। আজকের এই সভা থেকে আমরা কয়েকটি দাবি প্রবাসীদের পক্ষ থেকে, দেশের মানুষের পক্ষ থেকে আমি রাখতে চাই। 1 নম্বর দাবি হচ্ছে, আজকে আমরা এই সভা থেকে আমাদের দাবি হচ্ছে, বর্তমান সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করেছেন। এর মধ্যে একটি হচ্ছে নারী সংস্কার কমিশন, যে নারী সংস্কার কমিশনের মাধ্যমে বাংলাদেশের মানুষের ঈমান, আকীদা এবং ধর্মীয় চেতনাকে রোধ করা হয়েছে এবং কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক আইন প্রণয়ন করা হয়েছে। আমরা এই নারী কমিশনকে আমরা বাতিল ঘোষণা করতে চাই। আমরা চাই যে এই নারী কমিশন সম্পূর্ণরূপে বাতিল করা হোক। দ্বিতীয় দাবি হচ্ছে, আমাদের দাবি হচ্ছে, বাংলাদেশের শতকরা 90% মানুষ মুসলমান। বাংলাদেশে কাদিয়ানীদেরকে অনতি বিলম্বে অমুসলিম ঘোষণা করতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে আমাদের যে আমরা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এবং আমি আপনাদের কাছে এই
সিলেটি অনলাইনের মাধ্যমে আমি সরকারের কাছে দাবি রাখতে চাই, অনতি বিলম্বে 5 কোটি মানুষের প্রাণের দাবি সিলেট উসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের উসমানী বিমানবন্দর ঘোষণা করতে হবে এবং এর লক্ষ্যে কার্যকর পদক্ষেপ ঘোষণা করতে হবে, যাতে করে সকল এয়ারলাইন্সগুলো সিলেটে উড্ডয়ন এবং নামতে পারে। এবং আরেকটি দাবি হচ্ছে, আমরা অহরহ শুনে থাকি বিভিন্ন সময় ঢাকা এয়ারপোর্টে, সিলেট এয়ারপোর্টে প্রবাসীদেরকে হয়রানি করা হয়। আমরা রেমিটেন্স যোদ্ধাকে আর হয়রানি দেখতে চাই না। এই সরকারের কাছে দাবি জানাতে চাই যে অনতিবিলম্বে এয়ারপোর্টে প্রবাসী হয়রানি বন্ধ করা হোক। এবং সর্বশেষ, বাংলাদেশের লক্ষ কোটি মানুষের দাবি কওমি মাদ্রাসার সনদকে অবিলম্বে মাস্টার মানের কার্যকরী স্বীকৃতি দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আপনার ডক্টর ইউনূস হলে আমরা বাংলাদেশের সম্পদ, তাইনি দেশ আইসন বাংলাদেশের নাম উজ্জ্বল কর। এই জায়গা দেখা যায় এক দল কিংবা একটা গোষ্ঠী তারা কাণ্ডে আমরা দেখেছি ইতিমধ্যে বাংলাদেশ থেকে পলায়নকৃত খুনি হাসিনার দোসররা এই দেশে গণতন্ত্রের অধিকারকে অপপ্রয়োগ করে তারা এই ডক্টর ইউনূসকে অসম্মান করতে চাচ্ছে। আমরা মনে করি ডক্টর ইউনূসের অসম্মান মানে বাংলাদেশের অসম্মান। আমরা মনে করি ডক্টর ইউনূসের অসম্মান মানে জুলাই আগস্টের যারা শাহাদত বরণ করেছে তাদের রক্তের সাথে বেঈমানি। আমরা তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলে দিতে চাই, আপনারা ক্ষান্ত হন। যেভাবে আপনারা বাংলাদেশে থাকতে পারেননি, হয়তো আপনাদের এই আচরণের কারণে আপনারা বিদেশ থেকেও আপনারা পলায়ন করতে বাধ্য হবেন। সুপ্রিয় দর্শক, আমরা কথা শুনছিলাম। এই মুহূর্তে আমি এই জানিয়ে রাখি যে গত 5ই আগস্ট যখন সরকারের পতন হয়েছিল, তখন এখানে শুধুমাত্র ব্রিটেনের অভ্যন্তরে বসবাসকারী যারা ছিলেন তারা নয়, ফ্রান্স, পর্তুগাল বিভিন্ন দেশ থেকে এসেছেন। এই ভাইকে আমি পেয়েছিলাম সেই দিন, তিনি পর্তুগাল থেকে শুধু এসেছিলেন সেই প্রোগ্রামে অংশগ্রহণ করে। আজকেও তিনি এসেছেন। ভাই, আপনার নামটা কি? আমার নাম কামরুজ্জামান, এমনি আমার নাম হলো সবাই কামরুল আলী বলে ডাকে। অনেক দূর থেকে আপনি এসেছেন, পর্তুগাল থেকে। তো পর্তুগালে ছিলাম আমি। বলেন। সম্মানিত দেশবাসী, আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটাই বলতে চাই, আপনারা দেশ বিদেশে থেকে লন্ডনের কিছু পলাতক নেতাদেরকে দেখে যদি মনে করেন লন্ডন তাদের দখলে, তাহলে এটা ভুল করবেন। এই দেশ বিদেশ থেকে, গ্রেট ব্রিটেনের প্রত্যেক অঞ্চল থেকে, বার্মিংহাম, লুটন, ম্যানচেস্টার থেকে আজকে লন্ডনের আলতাবালি পার্কে লোকেরা লোকারণ্য হয়ে গিয়েছে। মাইকে কাজ করতেছে না, ইন্টারনেটে কাজ করতেছে না, কোনো মঞ্চে নেই, চতুর্দিকে মানুষ আর মানুষ, লোকেরা লোকারণ্য হয়ে গেছে। এই বাকশালীর এই মাঠে নেই। এই দেশ গ্রেট ব্রিটেন, এই গ্রেট ব্রিটেন এটা হিউম্যান রাইটস এর দেশ, যে কেউ প্রোগ্রাম করতে পারে। আপনারা এই বাকশালীদের দুই একটা প্রোগ্রাম দেখে মনে করবেন না লন্ডনে তাদের অবস্থান আছে। আজকে ডক্টর ইউনূসের সমর্থনে গ্রেট ব্রিটেনের আপামর জনতা যখন অবস্থান নিয়েছে, তখন এই বাকশালীরা এই আলতাবালি পার্কে নেই। যেদিন আলতাবালি পার্ক খালি থাকে, এই পার্ক খালি থাকে, সেই দিনই দেখবেন বাকশালীরা শহীদ মিনারের পাশে একটা ফটো দিয়ে নানানভাবে গালাগালি করতেছে। এই সান্ডারকে লন্ডনের মানুষ বিতাড়িত করছে। এই বিনাপুটের মেয়র, সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দালালি করে খেয়ে আসে। এই দালালির পয়সাকে বৈধ করার জন্য সে হুঙ্কার দেয়। সে বলে সে পলায় নাই, তাহলে সে কেন চলে আসছিল? তার হাসিনা পলায় নাই, তাহলে সে কেন ইন্ডিয়াতে গেল? এই ধরনের সান্ডারকে গ্রেট ব্রিটেনের মানুষ প্রত্যাখ্যান করে। গ্রেট ব্রিটেনের মানুষদের এই অনলাইনের নিউজ দেখে আপনারা তাদেরকে বিশ্বাস করবেন না। আজকে প্রিন্স চার্লস ডক্টর ইউনূসকে যে সম্মান দিয়েছেন, উনি প্রিন্স চার্লসের মেহমান। এই সান্ডারের কথাই কিছু যায় আসে না। এইটা মানবতার দেশ, যে কেউ ডেমনস্ট্রেশন করতে পারে। আপনারা তাদের টিভিতে দেখে আপনারা গ্রেট ব্রিটেনে যে তাদের কোনো অবস্থান আছে, এই ভুল ইনফরমেশন আপনাদেরকে দেওয়া হয় অনলাইনের মাধ্যমে। আজকে গ্রেট ব্রিটেনের ম্যানচেস্টার, বার্মিংহাম, লুটন বিভিন্ন জায়গা থেকে এমন ভাবে মানুষ আসছে, এখানে কোনো মাইক কাজ করতেছে না, ইন্টারনেট কাজ করতেছে না, শুধু
সিলেটি অনলাইন তাদের বিশেষ টেকনোলজির মাধ্যমে আপনাদের লাইভ ব্রডকাস্ট করতেছেন। ধন্যবাদ আমাদের চৌধুরী সাহেবকে এবং আমাদের সরোয়ার ভাইকে এই লাইভ ব্রডকাস্ট করার জন্য। এই লাইভ ব্রডকাস্টের মাধ্যমে প্রমাণিত হলো তারা দেশের জনগণের সাথে আছে, দেশের গণতন্ত্রের সাথে আছে, দেশের সাধারণ মানুষের সাথে আছে। অনলাইন টিভির দিন দিন বৃদ্ধি হোক। ধন্যবাদ অনলাইন টিভিকে, ধন্যবাদ সরোয়ার ভাই। ধন্যবাদ কামরুজ্জামান ভাই। শুভ দর্শক, আমরা এই পর্যায়ে আরেকজন মুরব্বীর সাথে কথা বলবো। যে মুরব্বী, আপনার নামটা বলবেন? জামিল আহমেদ। জামিল আহমেদ, আপনার অভিমত হলো যে বিচার যতক্ষণ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা চাই না ডক্টর ইউনূস এই ক্ষমতা থেকে যাও। প্রথম হলো বিচারটা হলো 57 জন অফিসার বিডিআর কোনো বিচার হয় নাই, শাপলা চত্বরের বিচার হয় নাই, 5 অগাস্টের এখন পর্যন্ত বিচার হয় নাই। যতগুলা বিচার শেষ হওয়ার পরে, সংস্কার হওয়ার পরে 5 হয় 10 হয়, যতক্ষণ ইউনূস থাকতে আমরা অধিকার আছে। সৎ মানুষের ক্ষমতার দরকার, আমরা সৎ মানুষের দরকার। আর আমরা খালি ভোট চাই। এরা চুর 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 আর রাজাকার, এরা ইন্ডিয়ার দালাল, ইন্ডিয়ার দালাল তারা। এই জন্য এটা যেমনই আওয়ামী লীগ, তারা তো ইন্ডিয়ার দালাল এবং রাজাকার। তারা বাগিয়া গেছে, পলাইয়া গেছে, কোটি কোটি টাকা দেশের মারিয়া গেছে। একটা পদ্মা সেতু করলে 10টা পদ্মা সেতু করা যাইব, এইরকম চুর চুরি করছে। সারা বাংলাদেশ ব্যাংক থেকে সব টাকা লুটিয়ে লিয়ে গেছে, ইলেকট্রিক বিল পে করে নাই। এরপরে 15 আগস্ট থেকে যত মানুষ মারছে, বাচ্চান মারছে, এগুলার কোনো বিচার না পর্যন্ত আর কখনো আমরা চাই না যে ইলেকশন হোক। আমরা চাই ডক্টর ইউনূস থাকতে চাই যতক্ষণ পর্যন্ত সম্মানী মানুষ। আর এই দেশে আসছেন, আপনারা তাদের 4-5 জন আওয়ামী লীগের ছেলেরা নিয়ে হোটেলের সামনে করছে। এরা সামান্য মানুষ, কয়েকজন, এরা দালাল, টাকা মারিয়ে আইছে, গিয়ে দৌড়াইছে। এর মধ্যে আছে আনোয়ার হোসেন একজন। কিরকম কথা কয় আপনি বুঝবেন, দেখলেই সে বুঝবেন। দালাল ছাড়া আর কিছু নাই। কথাই বলতে পারে না। সে আর একবার মেয়র হয় কেমনে? কোটি কোটি টাকা খরচ করছে। এইটা হইলে আমরা সিলেটের দালাল, আওয়ামী লীগের দালাল। আরেকজন শফিকুর রহমান আছে, পা দরিয়া সেখানে শেখ হাসিনার সালাম করে। কারণটা কি? নিশ্চয়ই তার স্বার্থ ছিল এইটার মধ্যে। এইগুলা আওয়ামী লীগের এই দালালরা এই দেশে রাখার আর অধিকার নাই। যতক্ষণ বিচার না হয়েছে এদেরকে নিষিদ্ধ করা হোক আজীবনের জন্য। এই দলাল আমরা সামনে সব চাই না দেখতে। এদের রক্ত ইন্ডিয়ার রক্ত, ইন্ডিয়ার দালাল। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমার নাম মোহাম্মদ শামসুল আলম। আমি ইউকে থেকে হইরাম, লন্ডন থাকি, লন্ডন প্রবাসী। বিগত ফাঁসির সরকারের আমলে যে বাংলাদেশে যে নির্যাতন হয়েছে, আমরা এখন ভাগ্য কর্মে একজন মেডেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ডক্টর ইউনূসরে পাইছি। পাওয়ার বাদে তারা যে পরিস্থিতি করেন আওয়ামী লীগে, ইটা বালা নাই, ইটা আমরা দেশের লাগে মঙ্গল নাই। এ লাগে আমরা সব সময় নেমইল, আমরা কোনো নির্বাচন চাই না, আগে সংসার চাই। বাংলাদেশের বিচার প্রচেষ্টা সবটা একবার এভরিথিং কন্ট্রোল হইতো। ও আর বাদে আমরা নির্বাচন চাই 5 বছর বাদে। অ্যাবাউট 5 ইয়ারের ভিতরে কোনো ইলেকশন নাই বাংলাদেশও। আমরা দূরাত করে দেশবাসী সবার কাছে আবেদন জানাই, আকুল আবেদন। বিএনপি চাই ডিসেম্বরে ইলেকশন হইত, ডিসেম্বরে ইলেকশন হইলে তো কিন্তু হইতো না, বিচার হইতো না, কিন্তু হইতো না। এর বাদে তারা ইনো যে তা করেন, ইনো ডক্টর ইউনূস তারা মানে বাদ ওয়ার্ড খবর ইটা ওয়ার্ড আমরা মুখে দিয়াইতো না। আমরা নিজে আসলাম, আজ সকালে দেখলাম হোটেলও গেছিলাম 7:30 এনে তারা রেখিতা করা যায়। আপনারা দেশবাসী মানুষ সবে বিচার করো, দেশের মানুষ, দেশের জনগণ যারা আছো, মা বোন নকল দেশও আছো, তারা যে ভাষায় ঈদ করে ইটা ভাষায় একজন সভ্য মানুষের মুখে দিয়াইতো নাই। আর আমরা তারা ব্যাপারে মেয়রে আইয়া যেটা করছেন, আমরা আনোয়ার হোসেন যে মেয়র, তাইতে তো পরিচয় হলে জানেও না। বিচারে আইয়া এই যে ডক্টর ইউনূসের কথা যে মাথে, ডক্টর ইউনূসের নকুর সমান তো ওইটা নাই। এর বাদে তুমি বড় বড় কথা মাতলায়, এটা তো বলা নাই। এটা হইল দেশের লাগি অমঙ্গল। রাজার ভাগ্য আইলা, তোমার দেশের মানুষের লেনজা লইয়া তুকার, তুমি আইছো ভাগ্যা।
তোমার এখনো বাংলাদেশের সিলেট পয়েন্টে টুকাইরা আমরা নিউজও দেখলাম সিলেট টুকাইরা সিলেটি পয়েন্টে তুমি বহুত পয়েন্ট মারাইছো আমরা সিলেট এমসি কলেজের পয়েন্টরে মারাইছো তুমি দেশ আইলে তুমি দেশ গেলে ভাই তোমার আল্লাহর আল্লাহ দেশের মানুষকে বিচার করবো ওকে সালাম আলাইকুম ধন্যবাদ সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সাথে রয়েছে আমি সারোয়ার এবং এই মুহূর্তে আমরা রয়েছি লন্ডন আলতাফ-আলী পার্কে দর্শক একটু জানিয়ে রাখি যে এখানে আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো এখানে Thank you.